যমুনায় তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে পারিবারিক সাক্ষাৎ, চলতি পথে শুনলেন নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের কথা। 11 দলে টানাপোড়েনের মাঝে 179 আসন রাখল জামায়াত, এনসিপি পেল 30টি। ইসলামী আন্দোলন অবস্থান জানাবে আজ। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন, আন্দোলন প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে প্রত্যাহার করবে সরকার। ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, স্থগিত 2টি ম্যাচ হচ্ছে আজ। বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুলকে অব্যাহতি। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দেশে ফেরার পর প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় যান তারেক রহমান। গতকাল সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে দিনা ইউনূস উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হয়েছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের দাবির কথা শুনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে তাদের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তারেক রহমান ধৈর্য ধরে শিক্ষকদের দুঃখ দুর্দশা, দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাদের দাবি দাওয়াগুলো জানানো হয়। এনটিআরসিএ এখন পর্যন্ত 18টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে এর মধ্যে 6.5 লাখের বেশি প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। গতকাল রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এই আসন সমঝোতার ঘোষণা দেন। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসনের সিদ্ধান্ত পাওয়া যায়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। আরও জানাচ্ছেন মেজবা রহমান। অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে 253টি সংসদীয় আসন বন্টনের ঘোষণা দিল জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে আসন বিন্যাসের ঘোষণা দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামায়াত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। তবে এখনও অমীমাংসিত ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন ও জাগপার আসন বন্টনের বিষয়টি। আমাদের এখানে জাগপার প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি। এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাল্লাহ। এর আগে 11 দলের নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে তাদের লড়াই শুরু হয়েছিল। এই ঘোষণার মধ্য দিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য তৈরি হবে বলেও আশা করেন তারা। আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। ফলে সারা বাংলাদেশের সকল আসনে, আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে।
এই সময় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত নির্বাচনগুলোতে তরুণ সমাজ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতিও আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। এ সময় দলগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে বরদাস্ত করা হবে না। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না, ইনশাআল্লাহ। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের ভুল ভ্রান্তিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসিকে জানিয়েছে দলটি। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে বিএনপি। এদিকে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট জামায়াতের হাতে যাওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি করেছে জামায়াত ইসলামী। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানোয়াল্লাহ। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। আচরণ বিধিসহ নানা বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন কমিশনে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থায় ব্যাপক অনিয়ম হয়েছে। ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবস্থাপনায় যুক্তদের ইসির কাছে ব্যাখ্যা দিতে হবে। সালাউদ্দিন আহমেদের দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এখানে কাজ হয়েছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে। বিকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও সিএসির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বলেন, বিশেষ একটি দলের নেতারা আচরণবিধি লঙ্ঘন করছেন। পোস্টাল ব্যালটের অভিযোগ নাকচ করে বলেন, উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ঐক্যমতের যে আমরা সমঝোতার ইলেকশনে যাচ্ছে অনেকগুলো দল, সেখান থেকে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এই ইলেকশনে আমরা আপনাদেরকে কতটুকু কোঅপারেট করতে পারবো। এটা প্রশ্ন দেখা আসবে আপনাদের সামনে, দেশের সামনে, জাতির সামনে। সরকারকে অবশ্যই এটার দায়ভার নিতে হবে। ইলেকশন কমিশনকে সবচেয়ে বেশি দায়ভার নিতে হবে, যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পর সম্পূর্ণ পাওয়ার ফাংশন ওনাদের হাতে চলে আসে। কমিশনের ইনস্ট্রাকশনের আলোকে কিন্তু প্রশাসন চলছে। গভর্নমেন্টের আদার্স ফাংশনের মধ্যে ওনাদের একটা ভাইটাল রোল ইলেকশন কেন্দ্রিক আছে। এই জায়গায় ওনার দায় এড়ানোর কোনো সুযোগ নাই। প্রথমবার প্রবাসী ভোটের ব্যবস্থার কথা উল্লেখ করে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এ অবস্থায় কেউ ব্যবস্থাটি পণ্ড করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে, এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। আমাদের প্রবাসী ভোটারদের কাছে 7,67,084টি ভোট ডিসপ্যাচ করা হয়েছে। বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে। ইতিমধ্যে ফেরত এসেছে 4,521টা ব্যালট। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের 6ষ্ঠ দিনের শুনানি হয়েছে ইসিতে। বৃহস্পতিবার 104টি আপিল শুনানিতে মনোনয়ন বৈধ হয়েছে 60 জনের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের অবসান নির্বাচন কমিশনকেই করতে হবে। চট্টগ্রামে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু বলেন, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের স্বার্থে বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের যে মশাল বহন করেছেন তার সম্মান রাখতে হবে। কথা বলেন পোস্টাল ব্যালট নিয়ে ওঠা বিতর্ক নিয়েও। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবাস প্রত্যাগত শ্রমিকদের আয়োজনে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত ও দোয়া অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে শীতার্তের জন্য শীত বস্ত্র বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন করেছে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহার করবে, নতুন করে মামলা হবে না। এছাড়াও গণ অভ্যুত্থানকারীদের উপর কোথাও কোনো মামলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেন। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগের বিষয়ে দেশের জনগণকে সামাজিক প্রতিরোধের মতো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা জুলাই গণ অভ্যুত্থানকারী আছে, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে, জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা বাংলাদেশে যে মুক্ত বাতাস পাচ্ছি, গণতন্ত্র পাচ্ছি, হিউম্যান রাইটস পাচ্ছি, আমাদের এই সমস্ত কিছু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকারীদের আত্মত্যাগের ফসল। তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা আজ। নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠেয় এই শোক সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2:30টায় শোক সভা শুরু হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে, তবে তারা কোনো বক্তব্য রাখবেন না। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা এতে উপস্থিত থাকবেন। সেই হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও থাকবেন নাগরিক শোক সভায়। এতে প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করা হয়, গণমাধ্যম কর্মী সহ আমন্ত্রিত অতিথিরা আমন্ত্রণপত্র ছাড়া শোকসভায় অংশ নিতে পারবেন না। শোকসভার ভাব গাম্ভীর্য বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করা হয়। এতে সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসসির হোসেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও রাজনৈতিক সংগ্রামের কথা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মনে করছেন অনেক অভিভাবক। তাই সন্তানদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন তারা। জানাজায় শরীক হতে না পেরে বিএনপির সাধারণ কর্মী ও সমর্থকদের অনেকেই এখন জিয়া উদ্যানে যাচ্ছেন কবর জিয়ারত করতে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। বৃহস্পতিবার দুপুর রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরের পাশে 2 মেয়েকে নিয়ে মোনাজাতরত এক বাবা। বেগম খালেদা জিয়া সম্পর্কে বাবার কাছে বহু গল্প শুনেছে কিশোরগঞ্জ থেকে আসা এই 2 বোন। তবে তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরা এবং তার কদিন পরই মা খালেদা জিয়ার মৃত্যু, সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ছেলের আত্মত্যাগের নানা ঘটনা জানার পর না এসে থাকতে পারেনি ওরা। জানাজাও পড়েছি, আমার সন্তানরা একটু আফসোস করতেছে যে এই দাদিমার কবরটা যদি আমরা জিয়ারত করতে পারতাম। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি একদিন চলে নিয়ে যাবো তোমাদেরকে, 40-এর আগে নিয়ে যাব। আমার দাদির চেহারার সাথে মিলে ওনার চেহারা, এবং উনি নারী হিসেবে জীবনে অনেক স্যাক্রিফাইস করছে। যেরকম ওনাকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, আমি নারী হয়ে এই পরিমাণ শাস্তি সহ্য করতে পারতাম। দেশের বাহিরে থেকেও তারপর মারে দেখতে পারছে না, আবার অনেক কষ্টই তো আছে এখানে, আমরাও তো এটা মানায় নিতে পারতাম না।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রযুক্তির কল্যাণে বিভিন্ন ভিডিও দেখে আগ্রহী হচ্ছে ছোট্ট শিশুরাও। খুলনা থেকে আসা এমন কৌতূহলী দুই খালাতো বোনের দেখা মিলল জিয়া উদ্যানে। আমার বাবা অনেক তাকে মানে তুলনা করতেন, আমাকে বলতেন তার মতো হওয়া শেখো, এরকম দেশের জন্য এত ভালো মানুষের মতো হওয়া শেখো, দেশের জন্য এরকম ভালো। তো আজকে আমি এখানে এসেছি কারণ আমার উদ্দেশ্য ছিল যে আমি কখনো না কখনো যখন সে মারা যাবে তখন আমি তার কবরে জিয়ারত করব। উনি যেন জান্নাতবাসী হোক, তারপর উনি যেন আল্লাহর কাছে অনেক ভালো থাকুক। খালেদা হয়েছে দেশের জন্য অনেক কিছুই করেছেন, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন, গরিব মানুষের। 31 ডিসেম্বর জানাজা ও দাফনের দিন যারা আসতে পারেননি, দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা এমন মানুষের সংখ্যাই এখন বেশি। 94 সালে যখন আমাদের গোমনাথিতে খালেদা জিয়া প্রথমবারের মধ্যে যায়, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখনই দেখার পর থেকে আমার মনের ভেতর একটা আবেগ সৃষ্টি হয় তাকে নিয়ে। জানাজা হয় তখন আসতে চাইছিলাম, তখন আসতে পারিনি, এই জন্য এখন আসছি। গণতন্ত্রের জন্য উনি দীর্ঘ সংগ্রাম করেছে, কিন্তু উনি এই দেশের গণতন্ত্র ফিরে এনেছিল। কিন্তু আমরা খুবই ব্যথিত উনি সেই গণতন্ত্রের সুফল পূর্ণাঙ্গভাবে উনি দেখে যেতে পারেনি। শতবর্তভাবে এবং সবাইকে নিয়ে আনন্দ করে ভোট কেন্দ্রে যাব, ভোট দেবো এবং বিজয় করে আনবো এবং তার যে হাতকে শক্তিশালী করে দেব। তার মায়ের অভাবটা আমরা বিএনপি পরিবার তারেক রহমানকে কখনোই বুঝতে দিব না যে উনাকে ছেড়ে চলে গেছে। আমরা তার পাশে ছায়ার মতো থাকবো সবসময়। তারেক ভাই এখানে ওনার পাশে বাংলার জনগণ আছে এবং ওনার আগামী যে ফিউচারে ওনার জন্য ভালো কিছু কামনা করব। অনেক কষ্ট করে, অনেক সিরিয়ালের সুযোগ সুবিধা করে আমি ঢাকাতে আসি। আসা মাত্র আমি আমার মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতে আসি। লন্ডনে যখন গেছেন তখন আসার সময় তারেক রহমানের আর মেয়ে জাইমা রহমানকে বলছে বাবা দিয়ে খেয়াল রাখো। এটা বাংলার মানুষ জানছে যে জাইমা রহমানকে বলছে, ওনার বন্ধুকে বলছে, সারা বাংলাদেশের মানুষে তাকে আগলে রাখবো। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলায় আত্মবিশ্বাসী জিয়া উদ্যানে আসা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ অনস্বীকার্য। তার নেতৃত্ব আদর্শকে অনুসরণ করে গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখতে হবে। ওয়ারির বিভিন্ন এলাকায় বেগম খালেদা জিয়ার শোকসভায় ইশরাক হোসেন এসব কথা বলেন। স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী থানার 38 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুর রহমানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন এবং কোটি কোটি যুবককে সংগঠিত ও অনুপ্রাণিত করেছেন। আমাদের নেত্রী, যার অনেক ত্যাগ রয়েছে এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে এবং অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তার প্রতিবাদ করার জন্যে আমাদের মতো কোটি যুবককে তিনি সংগঠিত করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে রাজধানীর ওয়ারী যোগীনগর রোডে 38 নম্বর ওয়ার্ড বিএনপি। এলাকার রাস্তাঘাট, যানজট, ময়লা, গ্যাস সমস্যা ও জলাবদ্ধতা সহ নানা সমস্যা সমাধানে বিএনপির 31 দফা প্রস্তাব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান ইশরাক হোসেন। আমরা কোনো মন্ত্রী, এমপি, মেয়র কোনো পদবীর জন্য রাজনীতি করি না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, ওনার নেতৃত্ব এবং ওনার পরামর্শ এবং ওনার যে আদর্শ, সেই আদর্শকে আমরা বুকে ধারণ করি। আমাদের আদর্শ হচ্ছে একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা। এছাড়া 38 নম্বর ওয়ার্ডের রবিদাসপাড়া এলাকায় অস্বাস্থ্যকর, অনিরাপদ পরিবেশ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। কাজ করতে এসেছি, কাজ করব, আপনাদের পাশে থাকব। রাজনীতিবিদ হিসেবে আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, সেটা আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। এটা আপনারা ভবিষ্যতে অবশ্যই দেখবেন। আশ্বাস দেন হোল্ডিং নাম্বার ও গ্যাস সংযোগের সমস্যা সম্পূর্ণ বিনামূল্যে সমাধানের। রাষ্ট্রীয় খরচে আপনাদের এই গ্যাস সংযোগটা যাতে দেয়া হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
ক্রিকেটারদের নিয়ে বিরূপ বক্তব্যের কারণে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে 2 দিনের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জবাব না দিলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেবে বিসিবি। এরই মধ্যে তাকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের আশ্বাসে বিপিএল বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটাররা। আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। মনির হোসেন খানের রিপোর্ট। দিনভর নাটকীয়তা শেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। গুলশানের বিসিবি অফিসে ক্রিকেটারদের সাথে বোর্ড কর্মকর্তাদের বৈঠক। ক্রিকেটার বিসিবির মুখোমুখি অবস্থানের আপাতত সমাপ্তি। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, অভিযুক্ত নাজমুল ইসলামকে এরই মধ্যে ফিনান্সিয়াল কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পরের ম্যাচগুলো বডিলি শিফট হচ্ছে। একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত, ওনার এটা করা উচিত হয়নি। প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে। তার যা হয়েছে খেলা হয়নি। আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে, আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। বিসিবির আশ্বাসে হার্ডলাইন থেকে সরে এসেছে ক্রিকেটাররা। তবে 2 দিনের আলটিমেটাম শেষে নাজমুল ইসলামের বিপক্ষে কী ব্যবস্থা নেয় বোর্ড, সেদিকেও কড়া নজর থাকবে তাদের। সিচুয়েশন ওনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন এবং ওনারা আমাদের যে চাওয়াটা ওনাদের প্রসিডিওর অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা এটা কমপ্লিট করবেন। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানালেন, পাচ্ছেন নানান ধরনের হুমকি। ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি। ক্রিকেটারদের বয়কটের সঙ্গে তামিম ইকবালের কোনো যোগসাজশ নেই বলেও জানান মিঠুন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে ক্রিকেটারদের বয়কটে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। তাকে অপসারণ না করা পর্যন্ত মাঠে না ফেরার ঘোষণা দেন তারা। সন্ধ্যায় এক বিবৃতিতে কোয়াব জানায়, নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ বাতিলের প্রক্রিয়া চলমান থাকলে ক্রিকেটের স্বার্থে শুক্রবার থেকে মাঠে ফিরতে রাজি ক্রিকেটাররা। মানিক মাহমুদের রিপোর্ট। ভারতের নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা হবে কি হবে না তা নিয়ে যখন পরিস্থিতি অস্থির, তখন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের জাতীয় ক্রিকেটারদের নিয়ে একের পর এক বিরূপ মন্তব্যে তা আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা এখন। বৃহস্পতিবারের মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বিসিবি তাদের দাবি না মানায় নিজেদের সিদ্ধান্তে অটল মিঠুন, শান্ত, মিরাজরা। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। আপনারা ফারুক ভাইকে ওভারনাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত, তাহলে এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরেও একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। ক্রিকেটাররা বলেন, বোর্ডের সাথে নেই কোনো বিরোধ, খেলাটাই তাদের পেশা, মাঠেও ফিরতে যান, তবে সম্মান বিসর্জন দিয়ে নয়। ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না। আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে, এটা সব থেকে বড় লক্ষ্য থাকে। মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। সো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সারও আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। ক্রিকেটারদের প্রতিবাদের মুখে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় নাজমুল ইসলামকে। বিপিএল ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচও মাঠে গড়ায়নি। তবে ক্রিকেটাররা তাদের বয়কটে অটল থাকায় সন্ধ্যা পর্যন্ত হয়নি কোনো সমঝোতা। ফ্রাঞ্চাইজির সাথে আলোচনার সিদ্ধান্ত নেয় বিসিবি। অনিশ্চিত হয়ে পড়ে বিপিএল। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি কারণ ছাড়া কোনো পরিচালককে অপসারণ করার বিধি নেই, যদি না কেউ স্বেচ্ছায় সরে দাঁড়ান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যমুনায় তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে পারিবারিক সাক্ষাৎ। চলতি পথে শুনলেন নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের কথা।
11 দলের টানাপোড়েনের মাঝে 179 আসন রাখলো জামায়াত, এনসিপি পেল 30টি। ইসলামী আন্দোলন অবস্থান জানাবে আজ। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন, আন্দোলন প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে প্রত্যাহার করবে সরকার। ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, স্থগিত 2টি ম্যাচ হচ্ছে আজ। বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুলকে অব্যাহতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews, youtube.com/banglavision/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।